আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছি সাইবার নিরাপত্তা কি এবং কিছু সাইবার অ্যাটাক সম্পর্কে আলোচনা করছি। আজকের পর্বে আমরা দেখবো আরো কিছু সাইবার অ্যাটাক এবং এর পরবর্তী দেখবো আমাদের আজকের পর্বের মূল টপিক আইপি এন্ড লোকেশন ট্র্যাকিং। স্প্যামিং স্প্যামিং হলো যে ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু অচেনা বা অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায়, যা আমাদের জন্য খুবই বিরক্তিকর। এই ধরনের ইমেলকে সাধারণত স্প্যাম বলা হয়। স্প্যামিংটা করা বিভিন্ন ধরনের অ্যাটাকার বা হ্যাকাররা সাধারণত বিভিন্ন ধরনের মেলওয়্যার লিঙ্ক ইমেলের মাধ্যমে স্প্যামিং করে থাকে, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। স্পুফিং স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারণা বা ধোঁকা দেওয়া। নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি বা কোনো একটি প্রোগ্রামকে মিথ্যা বা ভুল উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেম অনুপ্রবেশ করে নেটওয়ার্কের ভিতরে যে সুবিধাগুলো আছে সেগুলো সে অনৈতিকভাবে হ্যাকাররা গ্রহণ করে। ফিশিং ফিশিং বলতে সাধারণত প্রতারণার মাধ্যমে কারো কোনো ব্যক্তিগত তথ্য, যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংগ্রহ করাকে বোঝায়। প্রতারকেরা সাধারণত এই পদ্ধতিতে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে মানুষের কাছ থেকে তথ্য চুরি করে থাকে। ইমেল এবং ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ফেসবুক, জিমেইল অ্যাকাউন্ট এগুলোর ক্ষেত্রে ফিশিং এর শিকার হয়। কারণটা হলো যে ফিশিংটা হলো আপনাকে সেম ফেসবুকের মতো একটা ইন্টারফেস দিবে, লগ ইন ইন্টারফেস দিবে, কিন্তু ওখানে লিঙ্কটা থাকবে আলাদা। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যখন আমরা কোনো সাইটে লগ ইন করবো অথবা ফেসবুকে লগ ইন করবো, তখন অবশ্যই যে ফেসবুকের যে ভ্যালিড ওয়েবসাইট সেই জিনিসটা আমরা গুরুত্বের সাথে খেয়াল রাখবো। তারপর হচ্ছে বিশিং। বিশিংটা হচ্ছে সাধারণত ভয়েস ফিশিং বলা হয়, এটা টাইপ অফ ফিশিং। মোবাইল টেলিফোন এবং ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে যে ফিশিং করা হয় তাকে বলা হয় বিশিং। ভাইরাস ভাইরাস মানে হলো একটা ক্ষতিকারক প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্ভর সংক্রমণ ও বংশবৃদ্ধি করে কম্পিউটারে রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে দেয়, তাকেই ভাইরাস বলা হয়। ভাইরাস কয়েক ধরনের আছে, যেমন ট্রোজান হর্স, তারপরে মরিস অর্মস। সাধারণত ভাইরাসটা আবিষ্কার হয় 1986 সালে, আহ, এবং এর আবিষ্কারক হচ্ছে ফ্রেড কুহেন। ভাইরাস সাধারণত দুই ধরনের হয়ে থাকে, নন রেসিডেন্ট এবং একটা হচ্ছে রেসিডেন্ট। রেসিডেন্ট ভাইরাস সাধারণত কম্পিউটার স্থায়ী ভাইরাস যা মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে, আর নন রেসিডেন্সটা হলো অস্থায়ী ভাইরাস যা মেমোরিতে থাকে না, বিভিন্ন ধরনের রিমুভাল ডিভাইস যেমন পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে। রেসিডেন্ট ভাইরাস সাধারণত যখন প্রোগ্রাম চালু হয় তখনই সেই প্রোগ্রামটি চালু করে, আর নন রেসিডেন্ট সাধারণত এটি কাজ শেষ হওয়ার পর মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ নিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়। আমাদের সবগুলা অ্যাটাক এবং ম্যালওয়্যার অ্যান্টিভাইরাস ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করি। এবং যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন, উইন্ডোজের বাই ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটা উইন্ডোজ ডিফেন্ডার, অবশ্যই ডিফেন্ডারটা সবসময় মনে রাখবেন। সেক্ষেত্রে আমরা ম্যালওয়্যার গুলো আইডেন্টিফাই করতে পারবো এবং যে ভাইরাস আমাদের ফাইলগুলোতে যদি কোনো ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। সেজন্য আমাদেরকে প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভস অথবা আমাদের যে ফোল্ডার গুলো সবগুলো মাঝে মাঝে স্ক্যান করাতে হবে। স্ক্যান করানোর ফলে আমরা সাধারণত যে আমাদের কম্পিউটার যদি কোনো ম্যালওয়্যার অথবা কোনো ভাইরাস থাকে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো। এসকিউএল ইনজেকশন এসকিউএল ইনজেকশনটা হলো আহ, যার মাধ্যমে কোনো হ্যাকাররা সাধারণত যে ওয়েব সার্ভারকে আক্রমণ করার মাধ্যমে অ্যাক্সেস নিয়ে থাকে। এখানে শুধু সার্ভারের যে ডাটাবেস সেই ডাটাবেসটা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে তারা নিয়ে থাকে। যেমন প্রথমে হ্যাকাররা একটা সাইট প্রথমে স্ক্যান করে যদি ওই সাইটে যদি কোনো ভালনারেবিলিটি পাওয়া যায়, তাহলে তারা পরবর্তী প্রসেস অথবা কোনো টুলস ইউজ করার মাধ্যমে ওই সাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড সংগ্রহ করে ওই সাইটের ডাটাবেসটা হ্যাক করে। এসকিউএল ইনজেকশন দ্বারা যে কাজ করা যায়, সাধারণত ডাটাবেজের তথ্যকে অ্যাক্সেস করা যায়, ডাটাবেজের তথ্যকে মডিফাই করা যায়, সাইটের লগ ইন এরিয়া বাইপাস করা যায় এবং এসকিউএল সার্ভার হ্যাক করা যায়। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা হলো সাধারণত একটা নেটওয়ার্কের যে দুটি ডিভাইস থাকে, একটা নেটওয়ার্কের দুটি ডিভাইস যখন একটা ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ইউজারের যে কমিউনিকেশন হচ্ছে, সেখানে সেই দুইজন কমিউনিকেটর মধ্যেখানে একটা দুটি ডিভাইসের অবস্থান করে ডাটা কমিউনিকেশনে বাধা দেয়। মানে দুইটা ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেই কমিউনিকেশনের মধ্যে আদান প্রদানে বাধা সৃষ্টি করে, তাকে বলা হয় ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। মানে মাঝখান থেকে অন্য হ্যাকাররা সাধারণত মাঝখানে বসে ওই দুইটা ডিভাইসের কমিউনিকেশন কি হচ্ছে সেগুলা দেখতে পায় এবং সেগুলা উপর আক্রমণ করে। টাইপস অফ নেটওয়ার্ক অ্যাটাক, কয়েকটা নেটওয়ার্ক অ্যাটাক নিয়ে আমরা কথা বলবো। নেটওয়ার্ক অ্যাটাক প্রথমটা হচ্ছে এআরপি স্পুপিং। এআরপি স্পুপিং এর মাধ্যমে অ্যাটাকারের এআরপি মেসেজ সেন্ড করার মাধ্যমে অ্যাটাকারের ম্যাক অ্যাড্রেসকে নেটওয়ার্কের লিগেল ইউজার আইপি অ্যাড্রেসের সাথে লিংক করা হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে প্যাকেট ক্যাপচারিং। প্যাকেট ক্যাপচারিংটা হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের মতোই। যখন দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হয় তখন একটা টুলস ইউজ করার মাধ্যমে হ্যাকাররা প্যাকেটগুলো ক্যাপচার করে, যে কি ডাটা আসলে শেয়ার করা হচ্ছে, কি ইনফরমেশন শেয়ার করা হচ্ছে সেই জিনিসগুলো ক্যাপচার করে থাকে। 3 নম্বর হচ্ছে পোর্ট স্ক্যানিং। সাধারণত
পোর্ট স্ক্যানিং এর মাধ্যমে কোনো কম্পিউটারে চলমান সার্ভিস এবং টিসিপি বা ইউডিপি পোর্ট স্ক্যান করার মাধ্যমে অ্যাক্সেস করে চলমান সার্ভিসকে অচল করে দিতে পারে বা অন্য কোনো ক্ষতি সাধন করতে পারে। বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পদক্ষেপ, মানে আমরা কিভাবে সাইবার অ্যাটাক থেকে রক্ষা পাবো সে নিয়ে আমাদের যে কোম্পানি, যে স্টাফ আছে তাদেরকে, যারা আইটিতে কাজ করে অথবা যারা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে, তাদেরকে অবশ্যই প্রতি মাসে অথবা প্রতি সপ্তাহে একটা ট্রেনিং দিতে হবে সাইবার সিকিউরিটি বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সফটওয়্যার অথবা সিস্টেম গুলো আমরা ব্যবহার করবো, সেই সিস্টেমগুলো প্রতিনিয়ত আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করব। ইনস্টল ফায়ারওয়াল, ইন্টারনেটে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাটাক বা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাক্সেস কেউ নিতে না পারে, সেজন্য আমাদেরকে ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। আমাদের অরিজিনাল যে সিস্টেমটা অবশ্যই আমাদের যে ডাটা থাকবে, সেন্ট্রাল সার্ভার থাকবে, সার্ভারের একটা ব্যাকআপ আমরা নিয়ে রাখবো, যাতে করে হ্যাকার হ্যাক করার পর আমাদের কোনো সমস্যায় না পড়তে হয়, সেই ব্যাকআপ ডাটা দিয়ে যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি। কন্ট্রোল অ্যাক্সেস টু ইউর সিস্টেম, সাধারণত ফিজিক্যালি কন্ট্রোল করার জন্য আমাদেরকে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো ডিভাইসগুলোতে ফিজিক্যালি কন্ট্রোল করতে পারি, সেই সিস্টেমটা রাখতে হবে। ওয়াইফাই সিকিউরিটি, সাধারণত ওয়াইফাই ওয়াইফাই এর মাধ্যমে অনেক সময় অ্যাটাক হতে পারে, সেক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ড সাধারণত প্রতি মাসে অথবা 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে, যাতে করে অ্যাটাকাররা ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাতে কোনো ম্যালওয়্যার বা কোনো ভাইরাস যা আমাদের নেটওয়ার্কে পাঠিয়ে যাতে অ্যাটাক না করতে পারে। অ্যাক্সেস ম্যানেজমেন্টটা হলো যে আমাদের যে ইউজাররা থাকবে সাধারণত সেই ইউজারদেরকে আইডি এবং পাসওয়ার্ড প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেওয়া, যাতে করে কোনো সমস্যা না পড়তে হয়। এমপ্লয়ি পার্সোনাল অ্যাকাউন্ট বলতে যে আমরা সাধারণত দেখি যে প্রত্যেকটা এমপ্লয়ের জন্য আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থাকে, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা এমপ্লয়ির ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা সাধারণত সেম থাকা যাবে না। সেম থাকলে দেখা যায় কি একজনের আইডি হ্যাক করলে সাধারণত ওই পাসওয়ার্ড দিয়ে সবার আইডি গুলো হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, প্রত্যেকটাই আমাদের যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট থাকবে কোম্পানির, তার দায়িত্ব থাকবে যে আমাদের যে যত এমপ্লয়ি অথবা ইউজার থাকবে সবার ইমেল আইডির পাসওয়ার্ড যাতে প্রতি 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করে অথবা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছেন যে সাইবার সিকিউরিটি শুরু করার জন্য যে সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগবে কিনা। না, এক্ষেত্রে সিএসসি ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। এক্ষেত্রে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে, এবং ধৈর্য ধরে আপনাকে 2-3 বছর কাজ করতে হবে। আপনাকে সাইবার সিকিউরিটি কি, সাইবার সিকিউরিটির যে সেক্টরগুলো আছে, ক্যারিয়ার সেক্টরগুলো, সেগুলো নিয়ে আপনি একটু ইন্টারনেটে রিসার্চ করবেন এবং পড়াশোনা করতে পারেন। ক্যারিয়ার গুলো হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার ডিফেন্স অ্যানালিস্ট। বিস্তারিত আমি একটা লিঙ্ক দিয়ে দিব, আপনার ওই লিঙ্ক থেকে আরো কিছু জেনে নেবেন। আর বর্তমানে ক্যারিয়ার হিসাবে যেমন পেনেট্রেশন টেস্টার, ভালনারেবিলিটি, তারপর হচ্ছে বাগ বাউন্টি করে কাজ করা যায়। সাইবার সিকিউরিটি 3টা লেভেল: এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং সিনিয়র লেভেল। এন্ট্রি লেভেলে যারা কাজ করে সাধারণত তারা একটা সিস্টেমকে মনিটর করে এবং কোনো ম্যালওয়্যার ডিটেক্ট করে, অথবা তারা বিভিন্ন ধরনের টেস্টিং করে, পেনেট্রেশন টেস্টিং, সেগুলো হচ্ছে তাদের কাজ। যারা এন্ট্রি লেভেলে কাজ করে তাদের স্যালারি সাধারণত, তাদের এক্সপিরিয়েন্স সাধারণত 0 থেকে 5 বছর দরকার পড়ে, সেক্ষেত্রে তাদের স্যালারি সাধারণত $75K থেকে 104K পর্যন্ত হয়ে থাকে। মিড লেভেলে সাধারণত একটা সিকিউরিটি সিস্টেম ডিজাইন করে রিভিউস, অডিটস এবং অ্যাক্সেস, সাধারণত এখানে পেনেট্রেশন টেস্টার এবং সবকিছু মোটামুটি মিড লেভেল টু বিগ এক্সপিরিয়েন্স দরকার হয়, এখানে 7 থেকে 8 বছর এক্সপিরিয়েন্স দরকার হয়। সিকিউরিটি লেভেল হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ডিরেক্টর এবং আইটি সিকিউরিটি, মানে পুরো সিকিউরিটিটা মেনটেন করবেন। যে একজন মিড লেভেলে যারা কাজ করবে তাদেরকেও কন্ট্রোল করবে এবং যে এন্ট্রি লেভেলে কাজ করবে তাদেরকেও কন্ট্রোল করবে। আচ্ছা, আমরা যারা সাইবার সিকিউরিটি বা সাইবার ক্রাইমের শিকার হব, সেক্ষেত্রে আমরা হেল্পিং ইউনিট, বাংলাদেশের যে হেল্পিং ইউনিট আছে ওই হেল্পিং ইউনিটে আমরা সাহায্য নিতে পারি, যেমন সাইবার ক্রাইম ডিভিশন, সাইবার পুলিশ ব্যুরো, পিবিআই সাইবার ইউনিট। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আজকের পর্বের আমাদের যে মেইন টপিক, সেই টপিকে আমরা এখন চলে যাব, যে আইপি লোকেশন এন্ড ট্র্যাকিং। আজকে আমরা 3টা লিঙ্ক নিয়ে কথা বলবো, যে 3টা লিঙ্কের মাধ্যমে আমরা আইপি লোকেশন এবং ট্র্যাকিংটা দেখব। গ্রেভিফাই.লিঙ্ক, আইপি লগার, আর একটা হচ্ছে যে iptracker.org। আচ্ছা, প্রথমে আমরা দেখবো যে গ্রেভিফাই লিঙ্কের মাধ্যমে কিভাবে আমরা একটা আইপি অ্যাড্রেস কালেক্ট করবো এবং আইপি অ্যাড্রেসের যে লোকেশনটা, সেই এন্ড লোকেশন ট্র্যাকিংটা দেখবো। সাধারণত আমরা সেম গ্রেভিফাই লিঙ্ক পাঠাবো না, আমরা অন্য একটা, যে কোনো একটা ভিডিও হতে পারে অথবা কোনো সাইটের লিঙ্ক, আমরা প্রথমে কোনো একটা সাইটের লিঙ্ক, ধরেন আমরা এখান থেকে এসইও বাংলা ইউটিউবের লিঙ্কটা কপি করলাম, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে এসে আমরা গ্রেভিফাই একটা লিঙ্ক আমরা ক্রিয়েট করলাম। প্রথমে আমরা একটা লিঙ্ক জেনারেট করে নেব, ক্রিয়েট ইউআরএল, আই এগ্রি এন্ড ক্রিয়েট ইউআরএল। তারপরে এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি রোবট কিনা। এখানে বলা হচ্ছে বাইসাইকেল গুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ভেরিফাই দেওয়ার পরে আমাদের লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই যে আমাদের লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আপনি আবার আপনার যে ডোমেন আছে, কাস্টম ডোমেন, আপনি চাইলে ডোমেন চেঞ্জ করে নিতে পারেন, এক্সটেনশন চেঞ্জ করে নিতে পারেন। এগুলা
আপনারা করে দেখতে পারেন এক একটা ট্রাই করে। কিন্তু আমি এখানে আমি যে লিঙ্কটা ক্রিয়েট করলাম ওই লিঙ্কটা দিয়ে দেখবো। এখানে লিঙ্কটা আমি কপি করব, কপি করে আমরা যে কোনো মিডিয়া যেমন সোশ্যাল মিডিয়া অথবা মেসেঞ্জার লাইক ফেসবুক দিতে পারি। কিন্তু ফেসবুকে একটা সমস্যা হচ্ছে, যখন আমরা এটা সেন্ড করব তখন কিন্তু আমরা আসলে আমাদের যে লিঙ্কটা ওই লিঙ্কটাতে সমস্যায় দেখা যাচ্ছে কি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আমরা ওই লিঙ্ক থেকে ব্যান্ড হতে পারি। সেক্ষেত্রে আমরা যে লিঙ্কটা দিলাম এখানে লিঙ্ক হচ্ছে আমরা এই লিঙ্কে, কিন্তু এই লিঙ্কটা যখন আমরা ব্রাউজারে পেস্ট করলাম তখন কিন্তু আমরা এই লিঙ্কে যাচ্ছি, কিন্তু এই লিঙ্কটা যখন আমি ব্রাউজ করলাম তখন এখানে দেখা যাচ্ছে যে আমরা সরাসরি একটা টিউটোরিয়ালের মধ্যে চলে গেছি। সেক্ষেত্রে এখানে আমরা এসে দেখবো যে আসলে আমাদের এই লিঙ্কটা কেউ ক্লিক করলো কিনা। তখন এখানে আমরা রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখবো যে এই লিঙ্কটা আসলে কেউ ক্রিয়েট চালু করলো কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে এই লিঙ্কটা এই আইপি থেকে ক্লিক করেছে একজন, যেমন আইপি অ্যাড্রেসের যে ইন টোটাল উইন্ডোজ 10 ইউজ করতেছেন ক্রোম ব্রাউজারে, এবং আইএসপি হচ্ছে যেহেতু এটা মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছে সেক্ষেত্রে এটা দেখাচ্ছে, এবং হোস্ট নেম কি robi.com.bd, এখানে রবি সিমের ইন্টারনেট ইউজ করতেছে। এবং আরো মোর ইনফো আপনারা দেখতে পারবেন এখানে গেলে। ব্রডব্যান্ডটা করতে যেহেতু আমার পিসিতে লোকেশনটা অফ করা সেহেতু টোটাল ইনফরমেশনটা আসতেছে না। সেক্ষেত্রে আপনাদের এইটার মধ্যে হোমওয়ার্ক থাকবে, আপনারা বিভিন্ন ডোমেন চেঞ্জ করে প্রত্যেকে তিনটা করে সাবমিট করবেন, তিনটা করে সাবমিট করে আমাদের যে ডেসক্রিপশন বক্সে যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে ওই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের হোমওয়ার্কটা জমা দিবেন। এখন আমরা আরেকটা টুলস দিয়ে দেখবো, আইপি লগর শর্ট অ্যান্ড ইউআরএল। এখানে কিন্তু আমি আমার কাউকে সেন্ড করি নাই, আমার লিঙ্কটা ক্রিয়েট করার পরে কিন্তু আমি আমার পিসিতে দেখালাম। কিন্তু আপনারা ধরেন আপনারা জিমেলের মাধ্যমে অথবা কোনো টুইটার মেসেঞ্জারের মাধ্যমে লিঙ্কটা সেন্ড করতে পারেন। সেন্ড করার পরে যে লিঙ্কটাতে ক্লিক করবে তার ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। এই লিঙ্কে আমরা যতবার ক্লিক করলাম, ধরেন এই লিঙ্কটা আবার যদি আমি এখানে পেস্ট করি, আবার যদি রিলোড করি, তখন কিন্তু আবার এখানে আমার ইনফরমেশনটা এখানে শো করবে। এই যে যতবার ক্লিক করা হবে ততবার এখানে ইনফরমেশনটা চলে আসবে। যে দ্বিতীয়বার আমি ক্লিক করলাম, সেম সেম জিনিসটাই কিন্তু আমার এখানে চলে আসছে, যেহেতু আমি সেম ইউজার সেক্ষেত্রে সেম জিনিসটা আসতেছে। এখন দেখবো যে কিভাবে আইপি লগারের মাধ্যমে, আইপি লগারটা হচ্ছে গ্রেভিফাইয়ের মতো সেম, কিন্তু সেখানে লোকেশনটা দেখা যায় না। আইপি লগারে আমরা লোকেশনটা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা সেম আগের মতো একটা সাইট থেকে ধরেন আমরা গুগলের লিঙ্কটা কপি করলাম, গুগলের লিঙ্কটা কপি করে কপি কপি করার পর আমরা এই লিঙ্কটা এখানে ইউআরএল এন্ড ইমেজ শর্টেন এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে যে গেট আইপি লগার কোড, এখান থেকে একটা আইপি লগার কোড ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করবেন, একটু সময় লাগবে। হ্যাঁ, এখানে অলরেডি একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখানেও সেম আপনি আপনার এই ডোমেন এক্সটেনশন সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখানে যে আমার লিঙ্কটা ক্রিয়েট হচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দেখাবো। এখানে লিঙ্কটা কপি করে আমি একজনকে একটা লিঙ্কটা সেন্ড করলাম, দেখি কেউ রেসপন্স করে কিনা এই মুহূর্তে। কপি করলাম এখান থেকে আমি আমার নিজেরটাতে সেন্ড করতেছি, দেখি কাজ হয় কিনা। নেটওয়ার্ক সমস্যার কারণে আমি পাঠাতে পারছি না। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা মেসেঞ্জারে কাউকে অথবা আপনাদের বন্ধু বান্ধব কাউকে লিঙ্কটা শেয়ার করবেন। আপনার প্রথমে একটা লিঙ্ক প্রথমে কপি করবেন, যে কোনো একটা ভিডিও অথবা ইমেজ অথবা যে কোনো একটা লিঙ্ক ক্রিয়েট করে এই লিঙ্কটা আপনারা আইপি লগর অথবা গ্রেভিফাই আইপি লগের মাধ্যমে শর্টন করে নেবেন, এবং এখান থেকে যে লিঙ্কটা ক্রিয়েট করা হবে ওই লিঙ্কটা কপি করে আপনারা ধরেন আমি এখানে আমার যে আইপি লগের যে লিঙ্কটা পেলাম ওই লিঙ্কটা ক্লিক করলাম, কিন্তু আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে গুগলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমরা ইনফরমেশন দেখি যে আমাদের এই আইপি থেকে লগ ইন করলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এই যে আমাদের যে কত সময় 9টা 45 মিনিট 23 তারিখ 5, এবং এই যে আইপি এটা রবি কোম্পানির আইপি। তারপর হচ্ছে বাংলাদেশ, এখানে দেখা যাচ্ছে টাঙ্গাইল লোকেশন ম্যাপ। আমরা যে ম্যাপে ক্লিক করি এই যে ম্যাপে ম্যাপে আমাদের যে লোকেশনটা সেই লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, লোকেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই টুলসের মাধ্যমে আমরা আগে দেখেছি যে গ্রেভিফাইয়ের মাধ্যমে শুধু আমরা আইপি অ্যাড্রেসটা কালেক্ট করতে পারি এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেমন আমাদের যে কোন আইএসপি ব্যবহার করতেছে এই ইনফরমেশনগুলো, কিন্তু আইপি লগারের মাধ্যমে আমরা লোকেশনটা দেখতে পারবো। আর আইপি ট্র্যাকারটা হচ্ছে একই কাজ। আইপি ট্র্যাকারের মধ্যে অনেকগুলো টুলস আছে, সেম আইপি ট্র্যাকারের মধ্যে আপনারা যে আইপি লগার অথবা এই গ্রেভিফাইয়ের মধ্যে যে আইপিটা পাবেন সেই আইপিটা এখান থেকে ট্রেস করবেন। যেমন আমার এই আইপিটা যদি আমি এখান থেকে কপি করি, এখান থেকে কপি করে যদি এখানে আমি পেস্ট করি, তাহলে আমাদের যে আইপি যে ইনফরমেশনটা এই ইনফরমেশনটা আমি দেখতে পারবো। যেমন IPv4 ভার্সন, পাবলিক আইপি, ক্লাস রেঞ্জ এত, তারপর হচ্ছে যে রিভার্স ডিএনএস কোনটা ইউজ করা হয়েছে, যে তারপরে নেম সার্ভার যে এই রবি ইন্টারনেট কোম্পানির আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতেছি, এশিয়া, বাংলাদেশ, আরো অনেক ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে এই আইপি ট্র্যাকের মধ্যে আরো কিছু টুলস আছে, যেমন হুইজ লুকআপ, ইমেল লুকআপ। এখানে ইমেল লুকআপে আপনারা সাধারণত যে ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা দেখতে পারবেন। তাহলে আজকে এতটুকুই। আমরা যে তিনটা টুলস দেখালাম সেই টুলসে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আমি সাধারণত এখানে
একটা এক্সটেনশন ইউজ করেছি, আপনারা 2 থেকে 3টা ডোমেইনের এক্সটেনশন চেঞ্জ করবেন। ডোমেইন এখানে গেলে আপনারা এই যে বিভিন্ন ধরনের এই এক্সটেনশন অথবা ডোমেইন লিঙ্ক পাবেন, সেই লিঙ্কগুলো দিয়ে আপনারা চেষ্টা করবেন। এবং আপনারা ফেসবুক বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ যদি এই লিঙ্কগুলো বেশি পাঠান, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আপনাদেরকে অনেক সময় ব্লক করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।